শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনে পাঠ্য শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাট্যাংশটির বিষয়বস্তু এবং সেই সঙ্গে কয়েকটি প্রশ্নের উত্তর আলোচনা। তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম এবং দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শন এবং ব্যাকরণ অংশের উপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। লাইভ ক্লাসের মাধ্যমে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য বাংলা টেক্সট পোর্শন এবং ব্যাকরণ অংশ নবম এবং দশম শ্রেণীর ক্ষেত্রেই কিন্তু রিভিশন চলছে। তোমরা সেই ভিডিওগুলোও কিন্তু তোমাদের রিভিশনের জন্য দেখে নিতে পারো। তাহলে চলো আজকের মূল আলোচনায় যাই। সিরাজউদ্দৌলা নাট্যাংশটির প্রথমে আমরা বিষয়বস্তু জানব এবং এই নাট্যাংশটির বিষয়বস্তু জানা একান্তভাবে প্রয়োজন। অন্যান্য গদ্যপদ্যের ক্ষেত্রে আমরা দেখেছি বিষয়বস্তুটা প্রশ্নের ধারাবাহিকতা বা লাইনের ধারাবাহিকতা মনে রাখার জন্য প্রয়োজন, কিন্তু এই নাট্যাংশের ক্ষেত্রে বিষয়বস্তু প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই প্রয়োজন। আমরা এই নাট্যাংশটির ক্ষেত্রে দেখব যে কোনো একটা লাইন ধরে প্রশ্ন থাকলে সেইখানেই যে আমরা এর উত্তর পেয়ে যাচ্ছি তা নয়, পুরো উত্তরের প্রেক্ষাপটটা কিন্তু পাঠ্য অংশের মধ্যে বা এই নাট্যাংশের মধ্যে ছড়িয়ে রয়েছে। তাই বিষয়বস্তুটা বা কোন প্রেক্ষাপটে লেখা, কাকে কোন প্রেক্ষাপটে সিরাজ কেন এই কথা বলছেন, এটা কিন্তু আজকে আমাদের বুঝে নিতে হবে প্রথমে। তাহলে আমরা এর উৎসটা আগে দেখে নিই যে শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাটকটির দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যই কিন্তু আমাদের এই দশম শ্রেণীতে পাঠ্য হিসেবে সংকলিত হয়েছে। সিরাজউদ্দৌলা নাট্যাংশের শুরুতেই আমরা দেখব একটি সভায় সিরাজ উপস্থিত, সিরাজউদ্দৌলা নবাব সিরাজউদ্দৌলা উপস্থিত এবং সেই সঙ্গে তার সভাসদ ও কর্মচারীরাও সেখানে উপনীত হয়েছেন। আর সেখানে উপস্থিত ছিলেন সভাসদ ও রাজকর্মচারীদের মধ্যে মির্জাফর, মোহনলাল, মীরমদন, রাজবল্লভ, রায়দুর্লভ, জগৎ শেঠ ও আরও অন্যান্যরা। সেই সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই মুর্শিদাবাদের যে প্রতিনিধি সিরাজের দরবারে ওয়ার্স, আর ফরাসি বাণিজ্য কুঠিরের প্রতিনিধি মসিয়েলা, এদের উপস্থিতি নিয়েই কিন্তু নাট্যাংশটি এখানে শুরু হয়েছে। কাহিনীর শুরুতেই আমরা দেখি সিরাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়ার্সকে নানানভাবে তিরস্কার করছেন। নবাব সিরাজউদ্দৌলা অবগত হয়েছেন বা তার কাছে এমনই তথ্য প্রমাণ এসেছে যা তিনি সেই সবার মধ্যে উপস্থাপন করেছেন, যার থেকে প্রমাণিত হয় যে আলীনগরের সন্ধির শর্ত সমস্ত দিক থেকেই ভঙ্গ করে চলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে প্রতিনিধি ওয়ার্স। এবং ব্রিটিশ নৌসেনা বাহিনীর প্রধান ওয়াটসনের লেখা একটি চিঠি ওয়ার্সকে সেটি নবাবের হাতে এসে পড়ে। সেই চিঠির মধ্যে যেখানে বাংলার বিরুদ্ধে চক্রান্তের বা ওয়ার্স যে নবাবের বিরুদ্ধে, সিরাজের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছেন তা সত্য প্রমাণিত হয়েছে। সেই প্রমাণের ভিত্তিতে তিরস্কার করে ওয়ার্সকে সভা থেকে বিতাড়িত করেন সিরাজ প্রথমেই। এরপর সেই সভায় উপস্থিত ফরাসি বাণিজ্য কুঠিরের প্রতিনিধি মসিয়েলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। কেন না, মসিয়েলা সেখানে উপনীত হয়েছিলেন বা সিরাজের দ্বারস্থ হয়েছিলেন সাহায্য প্রার্থনার জন্য, যেহেতু ব্রিটিশদের নানানভাবে অত্যাচার শুরু হয়েছিল ফরাসিদের বাণিজ্য ঘাঁটিগুলির ওপরে। কিন্তু সিরাজ কোনোভাবেই যে মসিয়েলার এই পরিস্থিতিতে পাশে থাকতে পারছেন না, কেননা সিরাজ নিজে বুঝে গিয়েছিলেন তার নিজের সাম্রাজ্য আগে তাকে রক্ষা করতে হবে। বা ফরাসি আর ব্রিটিশদের মধ্যে দ্বন্দ্ব কিন্তু শুধুমাত্র এই ভারতবর্ষে এসে নয়, তাদের নিজেদের মধ্যে তাদের নিজেদের দেশেরই একটা একে অপরের ওপর প্রভাব রয়েছে। তাই এই দ্বন্দ্বের মাঝে কিন্তু সিরাজ কোনোভাবেই প্রবেশ করতে চাইছেন না। সমস্ত রকমের ভদ্রতা সৌজন্যতা রক্ষা করে তিনি মসিয়েলাকে বিদায় জানান তার সভা থেকে। এরপর কাহিনীতে আমরা দেখব নবাব সিরাজউদ্দৌলা
তার সভাসদদের সঙ্গে নানান বাদানুবাদে লিপ্ত হয়েছেন। মূলত সেই সমস্ত সভাসদদের সঙ্গে যারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়ার্সের সঙ্গে স্বার্থসিদ্ধির কারণে বা সিরাজকে ক্ষমতাচ্যুত করার কারণে চক্রান্তে লিপ্ত হয়েছিলেন। এর প্রভাবে বা এর ফলে যে বাংলার স্বাধীনতা ক্ষুণ্ণ হতে চলেছে, এদিকে কিন্তু ঘুণাক্ষরে তাদের টের ছিল না। আমরা কাহিনীতে দেখেছি যে কাহিনী থেকে পেয়েছি সিরাজ 15 মাস সিংহাসনে বসেছেন ঠিকই, কিন্তু কখনোই তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেননি। সব সময় তিনি ঘরের ভেতর বা বাইরে অর্থাৎ গৃহদ্বন্দ্ব যেন সবসময় তার সিংহাসন অধিকার করার পর থেকেই লেগেছিল। তার সভাসদেরা, তার রাজকর্মচারীরাও তার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হতে দ্বিধাবোধ করেনি। এই সমস্ত প্রসঙ্গ উপস্থাপিত হয়েছে সেই সভাসদদের সঙ্গে বাদানুবাদের মধ্য দিয়ে সিরাজের। তবে যখনই মোহনলাল ও মীর মদন মন্তব্য উপস্থাপন করতে শুরু করেন, তখনই কিন্তু সভাসদদের মধ্যে আরও বেশি করে স্পষ্ট হয়ে যায় দুটি বিভাজন, যে মীর জাফর, রায়বল্লভ, রাজদুর্লভ আর জগৎ শেঠ এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মদতপুষ্ট হয়ে উঠেছিলেন। অন্যদিকে শুভানুকাঙ্ক্ষী তখনও পর্যন্ত সিরাজের ছিলেন মীর মদন, মোহনলাল ও গোলাম হোসেন। এরপর সিরাজ নিজেই তার সভাসদদের কাছে ক্ষমা প্রার্থনা করে শুধুমাত্র সেই মুহূর্তে যেটা কাম্য, অর্থাৎ সভাসদদের একত্রিত করা, তার সভাসদদের মধ্যে হারিয়ে যাওয়া দেশপ্রেম জাগ্রত করার চেষ্টায় লেগে পড়েছিলেন। নানান মন্তব্য এখানে সিরাজের মুখে আমরা দেখতে পাই মীর জাফর, রাজবল্লভ, রায়দুর্লভ ও জগৎ শেঠকে উদ্দেশ্য করে, এবং সেটাও স্পষ্ট হয় যে মীর জাফর কিছু সময়ের জন্য হলেও বা আলোচ্য পাঠ্যাংশে হলেও সিরাজের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং সিরাজের পাশে থাকার মতো মনোভাব প্রকাশ করেছেন। এভাবেই সেই সভাসদের পর্ব যখন কাহিনীতে সমাপ্ত হলো, সবাই একে একে বিদায় নিলেন, থাকলেন শুধুমাত্র গোলাম হোসেন। এবারে আমরা সম্রাটকে, সিরাজকে গোলাম হোসেনের সঙ্গে এক অন্যরকমভাবে দেখি, যে সিরাজের মধ্যে, মনের মধ্যে একটা দোলাচলতার সৃষ্টি হয়েছে তার সাম্রাজ্য নিয়ে, সেটা স্পষ্ট হয়ে উঠল। এরপরে সেখানে প্রবেশ ঘটে ঘোষেটি বেগমের, যাকে সিরাজ তার দরবারে, তার রাজবাড়িতেই মাতৃসম সম্মানে, তিনি তার মাসি হয়ে থাকেন কিন্তু তাকে মাতৃসম সম্মানেই রেখেছিলেন, শুধুমাত্র গৃহযুদ্ধ যাতে না লাগে, অন্তর্দ্বন্দ্ব বা আত্মীয় পরিজনের মধ্যে চক্রান্তের ব্যাপারটাকে থামানোর জন্য তিনি ঘোষেটি বেগমের মতিঝিল অধিকার করে রেখেছিলেন। কিন্তু ঘোষেটি বেগমকে আমরা কাহিনীতে দেখি কোনোভাবেই তিনি সিরাজকে ক্ষমা করতে পারেননি, বা নিজের স্বার্থ বা সিংহাসন অধিকারের যে লালসা, সিরাজের সিংহাসন অধিকারের বা তার সিংহাসনে বসার ঘটনাটাকে না মানতে পারার কারণে নানান রকম অভিসম্পাত করে গেছেন অনবরত সিরাজকে এবং সেই সঙ্গে তার স্ত্রী লুৎফাকেও। উপস্থিত হয়েছে পর মুহূর্তেই লুৎফা, এবং লুৎফাও যেন সেই ঘোষেটি বেগমের দীর্ঘ নিঃশ্বাসের শিকার হয়ে চলেছে প্রতিনিয়ত। এরপর আমরা একদম পাঠ্য অংশের, নাট্যাংশটি যতটুকুনি পাঠ্য রয়েছে তার শেষ অংশে গিয়ে উপনীত হই। দেখি ঘোষেটি বেগম নানানভাবে অভিসম্পাত করে সেখান থেকে বিদায় নেন, এবং সিরাজ ক্ষণিকের জন্য হলেও তার স্ত্রী লুৎফার কাছে বেশ ভেঙে পড়েছেন, যেটা লুৎফা কিন্তু মেনে নিতে পারছিলেন না মনে প্রাণে। এবং একদম শেষ মুহূর্তে পলাশীর প্রান্তরে যে যুদ্ধের সম্ভাবনা এবং সেই যুদ্ধের পরিণতি নিয়ে যে সিরাজের মনের মধ্যে এক প্রবল উৎকণ্ঠা কাজ করছে,
তা স্পষ্ট হয়ে ওঠে। এখানে আমরা এইটুকুনি অংশ বিষয়বস্তু নাট্যাংশের মধ্যে পাই। তাহলে দেখো, এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিরাজ বুঝে গেছেন কে কোথায় কার সঙ্গে চক্রান্তে লিপ্ত, কে কোথায় কি করে চলেছে। সেই ভিত্তিতেই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সিরাজের সকলের প্রতি বিভিন্ন রকম মন্তব্য, সেটা ওয়াটসের প্রতিও হতে পারে, মশিয়েলার প্রতিও হতে পারে, তার সভাসদ যারা তার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছিল তার প্রতিও হতে পারে, ঘোষেটি বেগমের প্রতিও হতে পারে। তাহলে চলো আজকে আমরা দেখি যে একদম প্রথমের টেক্সট পোর্শন থেকে কি প্রশ্ন আলোচনা করব, কোন লাইন ধরে। আজকের 1 নম্বর প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। তাহলে এখানে তোমরা বলতে কাদের বোঝানো হয়েছে এবং তাদেরকে ভদ্রতার অযোগ্য কেন মনে করেছেন বক্তা? মান কিন্তু 4, নাট্যাংশের সমস্ত প্রশ্নেই তোমরা জানো 4 মান থাকে। তোমাদের সেকেন্ড সামেটিভের ক্ষেত্রেও কিন্তু 4 নম্বরের একটি প্রশ্নই নাটকের উপর থেকে লিখতে হবে। শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাট্যাংশে আমরা দেখব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটস নিযুক্ত হয়েছিলেন মুর্শিদাবাদে নবাব সিরাজউদ্দৌলার সভাতে। কাহিনীতে তোমরা বলতে যেটা ছিল, তোমরা বলতে এখানে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ওয়াটস উভয়কেই বক্তা অর্থাৎ সিরাজউদ্দৌলা চিহ্নিত করেছেন বা বুঝিয়েছেন। বা এটাও বলতে পারো ওয়াটস তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেই এখানে বক্তা সিরাজউদ্দৌলা উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য করেছেন। এটা গেল প্রশ্নের প্রথম অংশে, মানে তোমরা বলতে কাদের বোঝানো হচ্ছে তার উত্তর। তা কেন তাদেরকে ভদ্রতার অযোগ্য বলে মনে করেছেন, দ্বিতীয় অংশের উত্তর। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর সিরাজ যখন সিংহাসনে অধিষ্ঠিত হন, দেখা যায় তার রাজত্বকাল যে খুব সহজ সরলভাবে অতিবাহিত হয়ে চলছিল তা কিন্তু নয়। বহিঃশত্রুর সক্রিয়তা তো ছিলই, সেই সঙ্গে সিরাজের সভাসদরা বা রাজকর্মচারীরা বা তার আত্মীয় পরিজনরাও স্বার্থ সিদ্ধির কারণে তার চক্রান্তে লিপ্ত হয়ে উঠছিলেন। দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় কোনো অরাজকতা না থাকা সত্ত্বেও কলকাতায় দুর্গ স্থাপন করেন এবং সেই সঙ্গে সিরাজের সেখানে প্রবেশ দুর্বেদ্য করে তোলেন। তাই সিরাজ কলকাতা আক্রমণ করতে বাধ্য হন এবং তিনি কলকাতা জয় করে তার নাম রাখেন আলীনগর। সামান্য কিছু সময়ের ব্যবধানেই দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুনরায় তারা কলকাতা হস্তগত করে এবং আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধির শর্ত মেনে চলার জন্য বা সঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা সে কারণে মুর্শিদাবাদে সিরাজের সভাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক সদস্য বা প্রতিনিধি ওয়াটস নিযুক্ত হন। পাঠ্য অংশ থেকে আমরা দেখি যে এই ওয়াটস ক্রমশ সিরাজের বিরুদ্ধে চক্রান্তে জড়িয়ে পড়েন। এক পত্র এসে সিরাজের হাতে পড়ে, যা ব্রিটিশ নৌসেনা বাহিনীর প্রধান ওয়াটসন লিখেছিলেন ওয়াটসকে। তাতে সেই আলীনগরের সন্ধির শর্ত সম্পূর্ণরূপে লঙ্ঘন করা হচ্ছিল, তার থেকে প্রমাণিত হয়। শুধু তাই নয়, ওয়াটসও যে চক্রান্তে সরাসরিভাবে লিপ্ত হয়ে পড়েছিলেন তা প্রমাণিত হয় আরও একটি চিঠিতে, যেটি ওয়াটসই লিখছিলেন নৌ সেনাবাহিনীর প্রধান ওয়াটসনকে উদ্দেশ্য করে। ফলে এই চক্রান্তে বা এই ষড়যন্ত্রকারী ওয়াটসের যে অপরাধ, তা যে ভদ্রতা ও শিষ্টাচারের সীমা অতিক্রম করে গেছে এবং তাদের স্পর্ধা যে আকাশস্পর্শী হয়ে উঠেছে, তাই
তারা সম্পূর্ণরূপে ওয়াটস এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পূর্ণরূপে সিরাজের কাছে ভদ্রতার অযোগ্য হয়ে উঠেছে। ব্যাস, এটা গেল আজকে প্রথম প্রশ্নের উত্তর। প্রশ্নটা ছিল কেন তারা ভদ্রতার অযোগ্য হয়ে উঠেছে, বা যদি প্রশ্ন থাকে যে বক্তা কেন এ ধরনের মন্তব্য করেছেন, একই উত্তর হবে। দেখো, 1 নম্বর প্রশ্ন দিলাম এই লাইন ধরে, কিন্তু যদি প্রশ্ন থাকে তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, এই লাইন ধরে প্রশ্ন থাকলেও কিন্তু একই উত্তর হবে। আর আমি জানিলাম না আমাদের অপরাধ, এখানে কাদের কোন অপরাধের কথা বলা হচ্ছে, সেখানেও কিন্তু একই উত্তর আসবে। বা আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না, কার বিরুদ্ধে কোন অভিযোগের কথা এখানে বলা হয়েছে, তার উত্তরও কিন্তু একই আসবে। তাহলে দেখো, একটা লাইন ধরে প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম, কিন্তু সেই সঙ্গে আশেপাশের আর কোন লাইন ধরে প্রশ্ন থাকলে একই উত্তর হবে সেটাও কিন্তু উপস্থাপন করা হলো। এরপর আজকে 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। মুন্সিজি ওয়ার্ডটাও থাকবে যে মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। এই পত্রটি কে কাকে লিখেছিলেন এবং তার অর্থ কি আমরা পাই পাঠ্য অংশ থেকে। তা শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাট্যাংশে আমরা দেখি ব্রিটিশ নৌ সেনাবাহিনী প্রধান ওয়াটসন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটস, যিনি কিনা সিরাজের মুর্শিদাবাদের দরবারে প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন, তাকে উদ্দেশ্য করে যে পত্রটি লিখেছেন সেটির প্রসঙ্গ এখানে উপস্থাপিত হয়েছে। বা পত্র বলতে নৌ সেনাবাহিনী প্রধান ওয়াটসনের লেখা সিরাজের দরবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে উদ্দেশ্য করে লেখা পত্রটি। এবারে আমরা সেই পত্রটির মধ্যে যে কি বিষয় ছিল বা পত্রটি থেকে কি উপস্থাপিত হয়েছে, দ্বিতীয় অংশের উত্তরটি দেখব। সিরাজ তার সভাসদদের নিয়ে সভায় উপস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসের অপরাধ বা ষড়যন্ত্র বা চক্রান্ত যে ধরে ফেলেছিলেন তা প্রমাণ করার জন্য ওয়াটসকে উদ্দেশ্য করে লেখা পত্রটি সকলের সম্মুখে উপস্থাপন করেন। এবং সেই পত্রের যে মর্ম বা বিষয়বস্তু শেষ অংশে উল্লিখিত হয়েছে, সেখানে সেই চক্রান্ত কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। কোনোভাবেই যে আলীনগরের সন্ধির শর্ত মানা হচ্ছে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সম্পূর্ণরূপে সেই সন্ধির শর্ত লঙ্ঘন করছেন, তা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। এবং আমরা মুন্সিজির বর্ণনা অনুসারে সেই পত্রের যে বিষয়বস্তু হিসেবে পাই, আমরা একদম টেক্সট পোর্শনেই দেখবে এখানে উত্তরটা এই জায়গায় টেক্সট পোর্শনেই পাবো যে ক্লাইভের পাঠানো সৈন্য শীঘ্রই কলকাতায় পৌঁছবে এবং সেনাপতি ওয়াটসন খুব শীঘ্রই মাদ্রাজে জাহাজ পাঠাবেন এবং কলকাতায় আরও সৈন্য পাঠানোর জন্য জানাবেন। তার উদ্যোগেই সারা বাংলার বুকে আগুন জ্বলবে, যা গঙ্গার জল দিয়েও নিবৃত্ত করা সম্ভব নয়। অতএব এখানে আমরা এই চিঠির বিষয়বস্তুর মধ্য দিয়ে যে একটা প্রবল দুর্যোগপূর্ণ পরিস্থিতি বাংলার বুকে সংঘটিত হতে চলেছে সৈন্য সমাবেশের মধ্য দিয়ে, যার উদ্দেশ্য যে শুধুমাত্র বাংলা দখল, তা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। ব্যাস, এটা গেল এই প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর। তাহলে দেখো, আজকে 2 নম্বর প্রশ্ন দেয়া হলো এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। এই লাইন ধরে যদি প্রশ্ন থাকে এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো, এই লাইনটা ঠিক কয়েকটা ওই লাইন পূর্বে রয়েছে, এই লাইন ধরে প্রশ্ন থাকলেও কিন্তু একই উত্তর আসবে।
তবে এ পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? এখানে কোন পত্রের কথা বলা হয়েছে, সেই পত্র কে কাকে লিখেছিল, বললে একই উত্তর। যদি বলা হয় যে বক্তা কাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছেন, তখন প্রথম অংশের উত্তরটাই একটু চেঞ্জ হবে। না হলে সেই পত্রেতে কি ছিল যদি থাকে, তাহলে উত্তর দ্বিতীয় অংশ, প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তরটা হুবহু একই হবে। তাহলে আজকে আমরা বিষয়বস্তু আলোচনা করলাম, সেই সঙ্গে বিষয়বস্তু ধরেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই দুটি প্রশ্নের উত্তর আমাদের উপস্থাপন করতে হচ্ছে। তাই ভালো করে আগে নাট্য অংশের বিষয়বস্তুটা তৈরি করে নাও। আজ কিন্তু এতটাই।